আজকের একটা ক্লাস 10-এর একটা কবিতা আমি পড়বো আজকের। এই কবিতাটা খুব ভালো একটা কবিতা, ভালো বলতে গেলে এই কবিতাটা একটা যুদ্ধ বিরোধী কবিতা। কেমন? তো সেই কবিতাটার সম্বন্ধে আজকে আমরা জানবো। এই কবিতাটার নাম হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটার নাম হচ্ছে কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি। দেখো, আমরা যখন একটা কবিতা পড়ি, কিন্তু কবিতা পড়ার আগে আমাদের কিন্তু দুটো তিনটে জিনিস কিন্তু খুব ভালোভাবে জানতে হয়। কেমন? যেমনটা হচ্ছে যে কবিতাটা কোনখান থেকে নেওয়া হয়েছে, কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর কবিতাটা যখন লেখা হয়েছে তখনকার সময়ে তখনকার পরিস্থিতিটা কীরকম। কারণ কবিরাও তো একজন মানুষ, সমাজবদ্ধ জীব। তাদের মধ্যে কিন্তু একটা সামাজিক একটা দায়বদ্ধতা থাকে। এই সমাজের মধ্যে ঘটে যাওয়া একটা দীর্ঘস্থায়ী একটা ঘটনা যদি বারবার ঘটতে থাকে, সেখান থেকে কিন্তু সাহিত্যের রচনা হয়। যেমন আমরা কাজী নজরুল ইসলামের কথা আমরা জানি, ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। যখন আমাদেরকে ভারতকে যখন শোষণ করা হয়েছে, পীড়িত করা হয়েছে, যারা বিপ্লবী ছিল, যারা দেশকে ভালোবাসতো, দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছে, তাদেরকে যে মারধর করা রয়েছে, তো এর যে একটা প্রতিবাদ করতে হবে, যে অন্য দেশগুলো যে আমাদেরকে এতটা শোষণ করেছে, তো তখন তো আর খোলাখুলিভাবে কাউকে কিছু বলা যাবে না। বললে তো ওদেরকেই মারামারি করবে, ওদের সঙ্গে তো আবার মারামারিটা হবে। তো ওরা তখন কবিরা কি করতো, তখন কবিরা এটাই করতো যে একটা কবিতার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হতো। সেই মেসেজটা পড়ে, সেই মেসেজটা শুনে সবার মধ্যে একটা জাগরিত ভাব একটা আসতো। তো কবিরা তো একজন সমাজবদ্ধ জীব, তারা তো একজন সমাজের মানুষ। তারা এই সামাজিক পরিপ্রেক্ষিতের উপর ভিত্তি করে কিন্তু কবিতা, গল্প, উপন্যাস কিন্তু এগুলো লেখে। ঠিক আছে? আমরা দেখেছি এখানে যে আমাদের যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ, ইনি একজন ভারতীয় কবি। কিন্তু ইনি যে কবিতাটা লিখেছেন, এই কবিতাটা বেসিক্যালি যখনকার সময়কালে যে লেখা হয়েছে, সেটা হচ্ছে কি এমনটা 1991 1919 সালে মধ্যপ্রাচ্যের দুটি দেশ, ইরাক আর কুয়েত, এখানে কি থাকে, এখানে কিন্তু তেল জিনিসটা অনেকটা বেশি পাওয়া যায় ইরাক আর কুয়েতে। তো যখন 2003 সাল আসে, তখন কিন্তু ইরাক আর কুয়েতের মধ্যে একটা যে ক্ষমতার যে মেন কে হবে, এই যে তেলের খনি যেটা রয়েছে, এটার মালিকানা কার কাছে থাকবে, এটা নিয়ে কিন্তু দুজনদের মধ্যে যুদ্ধ হয়েছে। এখানে হয়েছে কি, এখানে দুই দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন ইরাকের বিরুদ্ধে কুয়েতকে সাহায্য করতে কে এসছে? ইংল্যান্ড, আমেরিকা আর ফ্রান্স। যুদ্ধ করার ফলে তখন 2003 সালে কুয়েতের ইরাকের যে প্রেসিডেন্ট ছিল, সেটা হচ্ছে সাদ্দাম হোসেন। তো ওনাকে পদত্যাগ করা হয়েছে। তো তখন যে দুজনের মধ্যে যে দুটো দেশের মধ্যে যে যুদ্ধটা বাধে, এই যুদ্ধের ফলে যে সাধারণ মানুষের যে কী পরিস্থিতিটা হয়েছিল, সেটা কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। এমনটা নয় যে ওই যুদ্ধের ফলে যে সাধারণ মানুষের যে কতটা পরিস্থিতি কতটা গুরুতর হয়ে যায়, যে সাধারণ মানুষের যে চলার মতো আর কোনো কিছু থাকে না, এই জিনিসটা কিন্তু এই কবিতার মধ্যে, যে কোনো যুদ্ধের ফলে যে দেশের যে মানবিকতার যে যেমন অর্থ অপচয় হয়, মানবিকতা জিনিসটা মরে যায়, মানুষ খেতে পায় না, দারিদ্র আরও অনেকটা বেড়ে যায়, এই জিনিসটা কিন্তু এই কবিতার মধ্যে থেকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে? আমরা যদি পড়ি এটা, যে আয় আরও বেঁধে বেঁধে থাকি,
এটার মানে কি হয় যে আমরা মানে কখন এমন পরিস্থিতিটা হয় যে সবাই যখন শেষ হয়ে আসে, গুটিকত কয়েকজন মানুষ যখন বেঁচে থাকে, তখন যে ওরা চায় কি যে যতদিন বাঁচি আমরা একসঙ্গে বাঁচি। তো এই কবিতাটা লিখেছেন শঙ্খ ঘোষ। এখানে কি বলছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁ পাশে গিরিখাত। ধস আর গিরিখাতটা মানে আমরা বুঝি, ধস মানে কি, মাটি যখন মাটির থেকে আরও নিচু হয়ে যায়, ভূমিকম্প যখন হয়। আর গিরিখাত মানে কি, পাহাড় ভেঙে যখন নিচের তলার দিকে চলে আসে, ওটাকে গিরিখাত বলা হয়। তো ও মানে এখানে আমাদের বলতে কাদের বলা হয়, মানে বোঝানো হয়েছে সাধারণ মানুষ যারা যুদ্ধে অনেক কিছুকে, নিজের আপনজন, ঘর বাড়ি, মানে জীবিকা সব কিছুকে হারিয়েছে। তো ওরা কি বলছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁ পাশে গিরিখাত, আমাদের মাথায় বোমারু। বোমারু মানে হচ্ছে যে আকাশ থেকে যখন হেলিকপ্টার থেকে বা যে বিমান যুদ্ধ, যেগুলো মানে যুদ্ধ বিমান হয়, যারা যে গুলিগুলো ছোড়ে, ওগুলোকে বলা হচ্ছে বোমারু। তখন আমাদের কি হয়, সাধারণ মানুষ ওখানে থাকে, গ্রাম শহর বাড়ি ঘর সব কিছু জ্বলে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। তো সেটা বলা হয়েছে, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। যখন একটা যুদ্ধ হয় তখন কি হয়, তাদের এমন একটা পরিস্থিতি হয়ে যায়, তাদের কোনো দিকে যাওয়ার মতো রাস্তা থাকে না, একদম অসহায় হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। তাই এখানে বলছে যে আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই নেই। আর আমাদের শিশুদের সব মানে হচ্ছে মৃতদেহ, আমাদের শিশুদের সব, এই যুদ্ধের ফলে কিন্তু শিশুরাও বাঁচে না। এমনকি এই যুদ্ধেতে শিশুদের কোনো হাত নেই। যারা সাম্রাজ্যবাদী যারা দেশ, যারা বড় বড় যারা দেশ, ক্ষমতাশালী যারা দেশ, তারা মানে ছোট ছোট দেশকে কি করে, আক্রমণ করে ওখানে সাম্রাজ্য বিস্তার করার জন্য। সেই ফলে কি হয়েছে, আমাদের যে শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। মানে কি বলছে, এই যুদ্ধের ফলে আমাদের যে বাচ্চা, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা ছড়িয়ে রয়েছে কাছে দূরে। আমরাও তবে কি এই মুহূর্তে মারা যাব নাকি? এখানে যারা কিছু লোক যারা বেঁচে রয়েছে, গুটিকত লোক, তারাও বলছে যে আমাদের কাছে দূরে ছড়িয়ে রয়েছে আমাদের শিশুদের সব, তো এই মুহূর্তে আমরাও মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলে আমাদের কাছে আর কোনো পথ নেই, দিশেহারা মানুষ, অসহায় মানুষ, সমাজে মানে অত্যাচারী পীড়িত শোষণ করা মানুষগুলো, তাদের কাছে আর কোনো আশ্রয় নেই, আশ্রয়হীন মানুষগুলো, তারা বলছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। দেখো, যখন যুদ্ধ হয় তখন কিন্তু সাধারণ মানুষের কোনো চেহারা থাকে না। যারা যুদ্ধে যারা মারা যায়, তাদের কোনো ইতিহাস থাকে না, যে যুদ্ধে কারা মরেছে কারা বেঁচে রয়েছে, এমনটা কোনো কিছু হয় না। শুধু সাধারণ মানুষের কি হয়, তাদের ইতিহাস ভুলে যায়, তাদের কোনো ব্যক্তিগত ইতিহাস থাকে না। ইতিহাস থাকে তাদের যারা যুদ্ধ বাদিয়েছে, যারা লোভী, যারা স্বার্থপর, যারা মানুষকে ভালোবাসতে জানে না, দেশকে ভালোবাসতে জানে না। ওরা শুধু খালি কি চায়, যে আমাদের যে ডায়াগ্রামটা যেটা রয়েছে আমাদের দেশের মধ্যে, আমি যেটা করতে চাচ্ছি সেটাই হবে। যেমন ইরাক আর কাতারের মধ্যে যে যুদ্ধ হয়েছে, এখানে ওরা তো কি বলছে, যে হয় আমরা তেলের খনির ভাগটা আমরা নেব, তাতে ও মানে অনেকটা সাহায্য করেছে। তো সাহায্য করার ফলে কি হয়েছে, ওদের ওই যে এমন একটা সিচুয়েশান এসেছে যে ওখানকার যারা স্থানীয় মানুষ, তারা সবাই তো দেশ ছাড়া হয়ে গেল, তাদের কাছে তো কেউ থাকলো না, তাদের ঘর বাড়ি কোনো কিছুই আর বেঁচে নেই, শিশুরা সব মরে গেছে। তো এই এমন একটা পরিস্থিতিতে আমরা বলতে তাদেরকে বোঝানো হয়েছে যে যারা অসহায়, যাদের আর যাওয়ার কোনো পথ নেই,
এখানে আমরা বলেছি না, এখানে মানে আলোচনা করেছি যে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁ পাশে গিরিখাত, আমরা এদিকেও যেতে পারি না ওদিকেও যেতে পারি না। মাথার ওপরে বোমারু রয়েছে, ওরা আমাদেরকে কি করছে, গুলি বারুদ ছুটছে। আমাদের পথ নেই কোনো, আমরা দিশেহারা, আমাদের ঘর গেছে উড়ে, সব কিছু শেষ হয়ে গেছে। আর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা কি তবে এইভাবে এই মুহূর্তে মারা যাব নাকি? আমাদের পথ নেই আর, আরও বেঁধে বেঁধে থাকি। ঠিক আছে, আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। ওরে কি বলছে, সাধারণ মানুষ সে কোনোদিন উপকার হয় না। বেসিক্যালি যখন যুদ্ধ হয়, যখন ধনী মানুষের কিন্তু মানে অতটা মানে ফারাক মানে পড়ে না। সাধারণ মানুষ যাদের কোনো যাওয়ার মতো কোনো রাস্তায় নেই, তাদের কিন্তু বেসিক্যালি কি হয়, সব কিছু হারিয়ে যায়, কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। যে এই জন্য তারা 12 মাস ভিখারি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। কি বলছে, তারা ভাবছে কি, যে পৃথিবী হয়তো মরে গেছে বা হয়তো বেঁচে আছে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দাঁড়ে। মানে আমাদের কথা কে জানে, আমাদের কথা কেউ জানে না। আমরা এক ঘর থেকে আরেক ঘরে গেছি, আরেক ঘরের দরজা থেকে আরেক ঘরে গেছি, কিন্তু আমাদেরকে কেউ ঠাঁই দেয়নি। আমাদেরকে ভিখারি বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো কিছু, আমাদের কথা মানাই হয়নি। কিছুও কোথাও যদিও নেই, তবুও তো কজন আছি বাকি। এখানে কিন্তু কবি একটা আশাবাদী একটা ভাব নিচ্ছে। ওরা কি বলছে, বলে কিচ্ছু কোথাও যদিও নেই, তবুও তো কজন আছি বাকি। মানে আর কজন আমরা যে রয়েছি, আমরাই বেঁচে রয়েছি। পৃথিবী হয়তো মরে গেছে, হয়তো নেই, মানে হয়তো মরে গেছে বা হয়তো বেঁচে রয়েছে, কিন্তু আমরা যে গুটি কতক যে লোক রয়েছি, হয়তো আমাদের যে একসঙ্গে থাকার যে সঙ্গবদ্ধটা জীবন, এখানে কবি বলতে চাচ্ছে যে আমরা যতগুলো আরও যে গুটি কত যে মানুষ যে বেঁচে রয়েছে, এই মানুষের মধ্যে কিন্তু একটা ঐক্যবদ্ধ করে আমাদেরকে আগে চলতে হবে। আমরা যদি হিংস্র হয়ে যাই, আমরা যদি মানবতাহীন হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের মধ্যে আবার যুদ্ধ লড়াই হবে। এই জন্য কী বলছে, কোথাও মানে কিছু কোথাও যদি নেই, তবে তো কজন আছি বাকি। কোথাও কিছু নেই মানছি, কিন্তু তবু আমরা কজন বাকি রয়েছি। আরও হাতে হাত ধরে, আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটা বোঝা গেছে যে যুদ্ধের ফলে যে সাধারণ নিরীহ মানুষ, লাচার মানুষ, তাদের কীরকম সিচুয়েশান ফেস করতে হয়, সেটা কিন্তু এখান থেকে বোঝানো হয়েছে। কবি এখানে যুদ্ধটাকে কোনোদিন সাপোর্ট করে না। তো এই যে কবিতাটা নেওয়া হয়েছে, আমি প্রথম আলোচনা করেছিলাম যে কবিতা মানে পড়ার আগে আমাদেরকে এটা জানা উচিত যে কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে জল পাষাণ হয়ে আছে। এটা এমসিকিউ প্রশ্নতে আসে, ছেলেরা অনেক সময় এটা ভুল করে এটাকে লিখে দেয়, যে স্টুডেন্টরা তারা লিখে দেয় জল পাষাণ হয়ে গেছে, কিন্তু গেছে লিখলে হবে না, এটা আছে। এই কবিতাটা পড়লাম। এখন এই কবিতা থেকে যে বিগত 5 বছরের যে প্রশ্নগুলো এসছে, আমরা সেগুলো একবার আলোচনা করব। আর এই বছরে কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমরা সেগুলো আলোচনা করব। কবিতাটা বুঝতে পেরেছি আমরা কীরকম পরিস্থিতিতে মানুষের যে সাধারণ মানুষের যে কী পরিস্থিতিটা হয়, সেটা এখানে বলা হয়েছে। আর সাধারণ মানুষের যে মানে কি বলা যায়, সাধারণ মানুষের যে একটা কথা বলা হয়েছে যে সমাজে যারা ধনী, যারা উঁচু শ্রেণীর যারা মানুষ রয়েছে বা দেশ রয়েছে, তাদের প্রতি কিন্তু একটা ঘৃণা এখানে দেখানো হয়েছে। আমরা কিন্তু তাদেরকে অতটা ভালোবাসি না যতটা আমরা সাধারণ মানুষকে ভালোবাসি। ওরা কিন্তু যুদ্ধবাদী, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়। কবি বলছে কি, চলো যতগুলো আমরা বেঁচে আছি ততগুলোর মধ্যে আমরা বেঁধে বেঁধে থাকি। কবিতাটা বোঝা গেছে। এখন আমরা দেখব যে বিগত 5 বছরে কী কী প্রশ্নগুলো এসছে, আর 2026-এ কী কী প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। বোঝা গেছে? দেখো 2025-এ এখান থেকে যে প্রশ্নটা এসছে, 2025-এ এখান থেকে প্রশ্নটা যেটা এসছে সেটা হচ্ছে
হ্যাঁ, পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার অংশ, আর উদ্ধৃত কথাটির মানে অর্থটাকে মানে বুঝিয়ে লেখো। পৃথিবী হয়তো মরে গেছে, এমনটা মনে হয়েছে কেন? আর এটা করতে মানে এই কবিতার উদ্দিষ্ট ব্যক্তি মানে এই কবিতার উদ্দিষ্ট অর্থটি কি? এটা আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে নেওয়া হয়েছে। আর এমনটা বলা হয়েছে কেন? পৃথিবী হয়তো মরে গেছে মানে কি বলছে? যে সাধারণ মানুষগুলো এতটাই মানে শোষণ করা হয়েছে, পীড়ন করা হয়েছে, মানে তাদের কাছে এমন মনে হয়েছে যে হয়তো আর কেউ বেঁচে নেই। আমাদের যে শিশুরা রয়েছে তাদের সব পড়ে রয়েছে, আমাদের আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই, আমরা সমাজ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, আমাদের একতাকে আমাদের সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। এই কথাগুলো কিন্তু লিখতে হবে ওখানে, ঠিক আছে? এরপরে কোনো প্রশ্ন আসেনি এখান থেকে। 2024 এখান থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায়? কাছে দূরে। এখান থেকে প্রশ্নটা আসছে। এবারে একটা প্রশ্ন আসছে, পৃথিবী হয়তো মরে গেছে। দেখো সেই প্রশ্নকে আবার ঘুরিয়ে ফেলেছে। পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ হচ্ছে এটাই, যখন যুদ্ধ হয় যখন ওখানে যে স্থানীয় মানুষগুলো থাকে তারা কি ভাবে যে আমাদের সামনে যেগুলো ছিল আগে সেগুলো তো আর সেগুলো তো আর নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট, বাড়িঘর, আমাদের পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা ছিল তারা তো সবাই মারা গেছে। এই জন্য মনে হয়েছে যে হয়তো পৃথিবী মরে গেছে, ঠিক আছে? তারপর একটা প্রশ্ন এসছে কি, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে মনে হয়? এটা একটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে এমন বলা হয়েছে? দেখো, সাধারণ মানুষের কিন্তু যুদ্ধ থেকে কোনো লেনাদেনা নেই। যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতিই হয়। ওদের কিন্তু এমনটা হয় না যে যুদ্ধ থেকে ওদের কোনো মুনাফা আসছে বা লাভ হয়। কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? যখন দেশের মধ্যে যখন বাঁধে, যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, তখন কি একটা অপরের উপর যখন হামলা করে, তাহলে ওখানে এই সাধারণ মানুষগুলো দিয়ে মারা যায়। তো ওই পরিস্থিতির কথা বলা রয়েছে। আর এই পরিস্থিতি, এই অবস্থায় কি করা দরকার বলে মনে হয়? এই অবস্থায় কি করা দরকার কবি আমাদেরকে ভালোভাবে এখানে বুঝিয়েছে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আমাদের আরও ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা যতজন বেঁচে রয়েছি, আমরা হাতে হাত ধরে একে অপরের সাহায্যে দাঁড়াই, আমরা একে অপরকে আরও ভালোবাসি, আর আমরা আগামী ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করার জন্য আমাদের যেটা করা কর্তব্য আমরা সেটাই করব, ঠিক আছে? তারপরে রয়েছে 2023 থেকে এখানে আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা? ভিখারি শব্দের কবি কি বোঝাতে চেয়েছে? ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই প্রশ্নটাই আসছে। আমরা ভিখারি 12 মাস, আমরা ভিখারি 12 মাস কেন? আমরা সাধারণ মানুষ। আমরা যতক্ষণ খাটি ততক্ষণ খাই, আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো যাওয়ার পথ নেই, আমাদের কেউ দেখছে না, আমাদেরকে অবহেলা করছে, আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না। অনেক লোক থাকে ফুটপাতে থাকে, তাদেরকে অনেক সময় অনেকে তাড়িয়ে দেয়, তাদের কাছে যাওয়ার কোনো রাস্তা থাকে না। এমনটা সিচুয়েশন আমরা বলতে ওরাই, যারা খেতে পায়নি, যাদের কাছে কোনো জীবিকা নেই, ওনাদেরকে তারা। আর ভিখারি শব্দ বলতে কি বোঝানো আছে? ভিখারি মানে কি? দিন আনে দিন খায়। তুমি যদি ভিক্ষা দাও তাহলে আমি খাবো, না হলে খেতে পাবো না। এই প্রশ্নের অ্যান্সারটা এভাবে করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 2022 যে প্রশ্নটা এসছে, 2022 প্রশ্ন এসছে, হ্যাঁ, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে? শঙ্খ ঘোষ। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসছে।
আর 2020-এ আমাদের প্রশ্নটা এসছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 5 নম্বরের প্রশ্ন। এখানে বিষয়বস্তুটি সংক্ষেপে লেখা মানে কি, এখানে কবিতাটি মানে কোনখান থেকে নেওয়া হয়েছে, কবিতাটির মূল প্রেক্ষাপটটা কি, কোন সময়ের কথা বলা রয়েছে, আর যুদ্ধের ফলে মানুষের কি কি ক্ষতি হয়, যুদ্ধ মানুষকে কতটা অসহায় করে তোলে, যুদ্ধের ফলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়, মানসিকতার কতটা হানি হয়, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে এগুলো 5 নম্বরের প্রশ্নটা ভালোভাবে লিখে আসতে হবে। 2019-এ আমি যেটা দেখলাম, 2019-এ এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে বুঝতে পেরেছি আমাদের তাহলে কী কী প্রশ্নগুলো করতে হবে। আমাদের মধ্যে এটাই মানে করতে হবে যে এই একটা প্রশ্ন করতে হবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কেন বলেছে বেঁধে থাকার কথা। হয়তো আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাসে আমাদের মুখ ঢাকা। আমাদের মুখ ঢাকা কেন, আর আমাদের ইতিহাস নেই কেন। আর এখান থেকে প্রশ্ন রয়েছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, কবির এমন বলার কারণ কি। আর কিছুও তো কোথাও নেই যদিও, তবুও তো কজন আছি বাকি। এখানে যে কবি আশাবাদী একটা ভাবনা দিয়েছে, এই জিনিসটাকে ভালোভাবে করতে হবে। এখান থেকে কিন্তু এইগুলো প্রশ্ন যদি এবছরের জন্য আমরা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো 3 নম্বরের প্রশ্ন MCQ বা শর্ট কোশ্চেন বা 5 নম্বরের প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবো। কবিতাটা বোঝা গেছে কি, কবিতাটা কি বুঝলে, কি বুঝলে কবিতাটা? एक ही युद्ध में हम सबको एक साथ मिलकर चलना चाहिए, और हाँ, हमारे साथ ऐसा होता है कि जो गरीब लोग होते हैं उनको कोई मतलब देखने वाला नहीं है, बचाने वाला कोई नहीं है, उनके पास घर नहीं है ऐसा कि वो यहाँ से, अगर यहाँ से उसका घर अगर उजड़ गया तो दूसरे जना उसको अपने घर पे रखेगा नहीं, पनाह नहीं देगा। হ্যাঁ। তো কবি এই কবিতার মধ্যে থেকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্যে থাকবো, আমরা একসাথে থাকবো, আর যখন আমাদের কাছে কোনো কিছু নেই, তো আমরা নতুন করে জীবনের আশাতে, নতুন করে আগামী দিনের প্রজন্মটাকে কেমন হবে সেটাকে আগে নিয়ে যেতে চেষ্টা করব। আর যুদ্ধের ফলে যে আমরা কতটা হানি হয় সাধারণ মানুষের, সেই জিনিসটা কিন্তু এখানে বলা রয়েছে। আজকের মতো এতটাই, শুভরাত্রি। আর আমি বলে দিয়েছি যে 2025, 24, 23-এর মধ্যে কী কী প্রশ্নগুলো এসছে, আর এবছরের কী কী প্রশ্নগুলো আসবে। এগুলো যদি ভালোভাবে করে দেওয়া যায়, তাহলে কিন্তু মোটামুটি একটা নাম্বার এখান থেকে পাওয়া যাবে। 3-4 নাম্বার যে এখান থেকে থাকবে সেটা তুমি পেতে পারো, এতটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, কবিতাটা বোঝা গেছে। আজকের মতো এতটাই, কালকের আমরা অন্য কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কেমন?